Hi everyone, so I am Manik and from the channel Literature Study at Home, I welcome you. তোমরা সবাই আশা করি ভালো আছো এবং তোমাদের সামনে আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। আমি পেপার 1 থেকে আজকে আলোচনা করব স্যাম্পল। এটি রিসার্চ অ্যাপটিটিউড বা গবেষণার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই স্যাম্পল কি? স্যাম্পলটাকে আমরা বলতে পারি একটা প্রতিনিধিত্ব করার একটি অংশ, একটা একই প্রজাতির বা একই প্রকৃতির এক বিশালাকার যদি আমরা জনগণ হয় যাদেরকে নিয়ে রিসার্চ করছি বা কোনো বিশেষ এলিমেন্ট হয় তার একটি ক্ষুদ্র সংস্করণ হচ্ছে এই স্যাম্পল। তো এই স্যাম্পলটি অবশ্যই যেন একই গোত্রের হয়, মানে যেরকম সমগ্র প্রজাতি রয়েছে তারই যেন একই বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এই স্যাম্পলটা আমরা গবেষণায় নিই কেন? কারণ যাতে করে একটা গবেষণা যেটা করছি আমরা সেই গবেষণাটির যাতে স্থায়িত্বটা বজায় থাকে এবং সেই স্যাম্পলটি তার হচ্ছে একমাত্র উপায়। ওকে, তো এই স্যাম্পলিং বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে। বৈজ্ঞানিক পদ্ধতিতে হতে পারে, যুক্তিসম্মতভাবে হতে পারে, আবার কখনো হয়তো স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, এই হচ্ছে স্যাম্পল। এবারে আমরা জানবো স্যাম্পল কত প্রকারের। ওকে, স্যাম্পল প্রধানত হচ্ছে দুটি প্রকারের। ওকে, আমরা এই কালেকশন অফ স্যাম্পল অনুযায়ী স্যাম্পলকে দুটি ভাগে ভাগ করেছি। ওকে, আমরা জেনে নেব ওই দুটি ভাগ কী কী। প্রথম হচ্ছে নাম্বার 1 র্যান্ডম স্যাম্পলিং বা প্রবাবিলিটি স্যাম্পলিং। মানে এটা কেন বলা হচ্ছে? আমরা এখানে না র্যান্ডমলি এবং সম্ভাব্যভাবে যাকে পারছে তাকে তুলে নিচ্ছে। এই জন্য প্রথমটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং বা র্যান্ডম স্যাম্পলিং। সেকেন্ড হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং অর নন র্যান্ডম স্যাম্পলিং, জাস্ট অপোজিটটা। এবার আমরা এক এক করে দেখে নেব প্রবাবিলিটি অর র্যান্ডম স্যাম্পলিং কাকে বলে। আসলে এখানে এই যে স্যাম্পলগুলোকে এমনভাবে কালেক্ট করা হয় যেখানে পপুলেশনটি বা যেখানে যে সমগ্র যে স্যাম্পলগুলি প্রত্যেকটির ইকুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি একটা সুযোগ থাকছে যে প্রত্যেকেই এখানে সিলেক্ট হতে পারে রিসার্চে, অর্থাৎ গবেষণার জন্য যে কোনো একটি মানে প্রত্যেকটির মধ্যে একটা সুযোগ আছে কিন্তু সিলেক্ট হওয়ার। ওকে, তাই প্রবাবিলিটি অর র্যান্ডম স্যাম্পলিং অধিকাংশ ক্ষেত্রে সঠিক হয়ে থাকে। তবে এখানেও কিন্তু ত্রুটি থাকতে পারে, কারণ আমরা জানি এখানে মাইনর মার্জিন অফ এরর ঘটতেই পারে এবং এটাকে কিন্তু এড়ানো অসম্ভব, কারণ যেহেতু আমি সমগ্রটাকে নিতে পারছি না, স্যাম্পল হিসাবে কিছুটা নিতে পারছি, তাই জন্যে এবারে এক এক করে এই র্যান্ডম স্যাম্পলিংকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পল। মানে কি, এখানে প্রত্যেকটি সদস্যের প্রত্যেকটি এলিমেন্টের কিন্তু ওই পপুলেশনের মধ্যে একটা সুযোগ আছে, ইকুয়ালি সুযোগ আছে সিলেক্ট হওয়ার। মানে এখানে বেশি কিছু করতে হচ্ছে, জাস্ট ডাইরেক্টলি আমি কিন্তু করছি। উদাহরণস্বরূপ দেখুন, ভাবুন আপনার কাছে একটা জার আছে এবং সেই জারে 10টি কিন্তু আলাদা আলাদা রঙের চকলেট রয়েছে এবং আপনার তো চকলেট খেতে ইচ্ছে করছে। এবারে ওই জারের মধ্যে যতগুলো চকলেট রয়েছে 10টি, আপনি কিন্তু যে কোনো একটাকে সিলেক্ট করতে পারছেন, নিয়ে খেয়ে নিচ্ছেন, তাহলে যে কোনো একটি সুযোগ হচ্ছে। ওকে, দ্বিতীয় হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল। এটা সিম্পল থেকে একটু ডিফারেন্ট। কিভাবে? এখানে আমরা কিন্তু স্তরে স্তরে ভাগ করে নিচ্ছি স্যাম্পল। প্রথমটা সিম্পলের থেকে একটু বেশি হওয়ার জন্য আমরা তাকে ছোট্ট ছোট্ট ক্ষেত্রে ভাগ করে নিচ্ছি। যেমন ধরুন আমি একটা বিশাল বড় একটা শ্রেণীকক্ষকে 3টি কক্ষে ভাগ করে নিলাম, 3টি স্ট্র্যাটা, 3টি শ্রেণীতে। ওকে, তাদের গ্রেড অনুযায়ী করে নিলাম, এই যে হচ্ছে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ওকে, তারপরে আমি কিন্তু প্রত্যেকটা থেকে যে পরিমাণ প্রয়োজন সিলেক্ট করছি। এটা হচ্ছে কিন্তু স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। আরেকটু উদাহরণ দিয়ে ক্ল্যারিফাই করি। ভাবুন একটি শ্রেণীকক্ষে মোট 30টি ছাত্র রয়েছে এবং আপনি চাইছেন যে ওই 30টি ছাত্রদের মধ্যে আপনি সিলেক্ট করবেন 6 জনকে সিলেক্ট করবেন। তো 30টির মধ্যে হতে পারে যে প্রথম 10 জনের মধ্যে আপনি নিয়ে নিচ্ছেন 6 জনকে, সেটা করা যাবে না। তাই আপনি তাদের মতামত, তাদের বিশেষ কিছু গুণ দেখে তাদেরকে 10 10 10 করে 3টি ভাগে ভাগ করলেন, নাম দিলেন এ গ্রেড, বি গ্রুপ বা সি গ্রুপ।
এরপরে যদি 6 জনকে আপনাকে সিলেক্ট করতে হয় তাহলে কিন্তু আপনি ওই যে প্রথম 10 জনের মধ্যে র্যান্ডমলি কালেক্ট করবেন, সেকেন্ড 10 জনের মধ্যে র্যান্ডমলি কালেক্ট করবেন এবং থার্ড 10 জনের মধ্যে র্যান্ডমলি কালেক্ট করবেন। তো এটা হচ্ছে কিন্তু বেস্ট হবে। এতে কিন্তু প্রত্যেকের একটা অপরচুনিটি থাকবে, ছোট করে সেখান থেকে র্যান্ডমলি করলে ইজি হয়। তাই এটা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। আই থিঙ্ক বোঝা গেছে। এবারে দেখুন তৃতীয় যেটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। এটা কি? এখানে সাধারণত এইটা আমাদের স্ট্র্যাটিফাইড যে স্যাম্পলিংটা ছিল বা সিম্পল ছিল, যে সিম্পল স্যাম্পলিং, এদের থেকে কিন্তু এটা আলাদা, কারণ এখানে নাম্বার অফ যে এলিমেন্টসগুলো হিউজ থাকে। যেহেতু পপুলেশনটা বেশি থাকে তাই এখানে আমরা সিম্পলও করতে পারবো না, স্ট্র্যাটিফাইডও করতে পারবো না। তো এখানে যারা গবেষক থাকে তারা কিন্তু স্যাম্পলটাকে গুচ্ছ গুচ্ছ করে করে নেয়। তো আসলে এখানে হিউজ পরিমাণ পপুলেশন থাকার জন্য আমরা কিন্তু এখানে একই রকমের আলাদা আলাদা করে গ্রুপ বানিয়ে ফেলি এবং সেই গ্রুপ থেকে র্যান্ডমলি কালেক্ট করি, সেটা ইন্টারভিউ মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক। আমি একটু উদাহরণ দিয়ে ক্ল্যারিফাই করি। দেখুন, জাতীয় স্তরের কোনো সার্ভে হচ্ছে, যে কোনো একটা সার্ভে হচ্ছে, মানে ভারতবর্ষব্যাপী সার্ভেটা হচ্ছে। তো এখানে আমি যে বৈশিষ্ট্যটা খুঁজে বেড়াচ্ছি সেটা কিন্তু কয়েকটা লেভেলে হবে, অর্থাৎ সেটা কিন্তু সব রাজ্যে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা প্রথমে রাজ্যগুলোকে সিলেক্ট করবো, কোন কোন রাজ্য আছে। আবার সেই রাজ্যগুলির মধ্যে কিছু কিছু জেলাতে সেই রকম বৈশিষ্ট্য আছে, তাহলে আমি সেই সমস্ত প্রথমে জেলাকে করব। তারপরে আবার হয়তো জেলার মধ্যে আবার কিছু কিছু ব্লকে আছে সেই সমস্ত বৈশিষ্ট্য, তাহলে সেই সমস্ত ব্লকগুলোকে সিলেক্ট করব। তারপরে হয়তো ব্লকের মধ্যে আবার কয়েকটি গ্রামে আছে। তো এইরকম আমি কিন্তু ছোট্ট ক্ষেত্রে পৌঁছাচ্ছি, আমি কিন্তু একটা বড় এ থেকে করে। তাই এখানে যেহেতু মাল্টি স্টেজ ক্রস করা হচ্ছে, ঠিক যেমন গুচ্ছের মতো, ক্লাস্টারের মতো, তাই এটাকে মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিংও অনেক সময় বলা হয়। এগুলো গেল কিন্তু প্রবাবিলিটি স্যাম্পলিং বা র্যান্ডম স্যাম্পলিং। এবারে দ্বিতীয় পার্টে আসি, নন প্রবাবিলিটি অর আমাদের যেটা হচ্ছে নন র্যান্ডম স্যাম্পলিং। তো এখানে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করা উচিত। নন প্রবাবিলিটি স্যাম্পলিং মানেই হচ্ছে এখানে সমস্ত মেম্বারের ওই পপুলেশনের মধ্যে কিন্তু একটা সুযোগ থাকছে ইকুয়াল চান্স বা ইকুয়াল সিলেক্ট হওয়ার। তবে 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 এখানে কিন্তু আমরা কিন্তু র্যান্ডমলি ওকে মানে যেটাকে পারছি তা না করে এখানে কিন্তু একটা অ্যাপ্রোচ গ্রহণ করি, আর যেটা হচ্ছে আমাদের পছন্দ অনুযায়ী সাবজেক্ট। ধরুন আমি বালি নিয়ে আমি গবেষণা করব, এখানে আমার বাড়ি হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকা মন্দারমণি বা তাজপুরের কাছাকাছি, এবার দীঘাও রয়েছে, আরও অনেক দূরে রয়েছে। এবার আমি কিন্তু আমার সুযোগ মতো আমি হয়তো মন্দারমণি বা তাজপুরের বালি নিয়ে নিতে পারি। তাই প্রথম যেটা আসবে এই নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে কনভেনিয়েন্স স্যাম্পলিং, মানে যেখানে আমরা স্যাম্পল কিন্তু বিস্তর এলাকায় রয়েছে, এবারে আমার কাছে যেটা সহজ সাধ্য ইজি হবে আমি সেটাকে নেব, এটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। উদাহরণ বলি, তো যদি একজন গবেষক তিনি চাইছেন কেমন করে মানুষরা কফির প্রতি, বা নতুন যে কফি শপটা একটা আমি ওপেন করেছি পাড়ায় হয়েছে বা একটা জেলায় হয়েছে বা একটা শহরে হয়েছে, মানুষের ওপিনিয়নটা কেমন, তাহলে আমি এখানে সার্ভে করব কাদের? ওই সমস্ত কাস্টমাররা যারা কিন্তু দোকানে খেতে এসছে, কফি খেতে এসছে। তাই আমি তখন সবাইকে করতে বলি, সবাইকে করব। তো এটা কিন্তু একটা কনভেনিয়েন্স স্যাম্পলিং। আমি কিন্তু বাইরে লোকেদের দোকান অন্য পাড়ায় পাড়ায় যাব না, তাই না? তো এই স্যাম্পলটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা কিন্তু অ্যাভেলেবল রয়েছে তাদেরকে নিচ্ছি, এখানে কিন্তু র্যান্ডমলি আমি সিলেক্ট করছি না। গট ইট? বোঝা গেছে? আমি কিন্তু ওই 2 মাইল দূরে কোনো ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করতে যাচ্ছি না, দোকানের সামনে যারা রয়েছে। দ্বিতীয় আসছি যেটা নন প্রবাবিলিটির মধ্যে পড়ছে, জাজমেন্ট অর পারপোসিভ বা পারপাসিভ স্যাম্পলিং। এটা কি? এখানে আমরা এমন কিছু স্যাম্পলকে সিলেক্ট করছি যেটা কিন্তু আমি যদি গবেষক হয়েছি আমার জাজমেন্ট অনুযায়ী এটা মনে হয় ভালো হবে, যে আমাকে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাকে কিন্তু ইনফরমেশন দিতে পারবে। ঠিক আছে? ধরুন আমি একজন গবেষক, আমি একজন
পুষ্টি বিশেষজ্ঞ। তো আমি চাইছি মানুষের ডায়েটারি হ্যাবিটস কেমন, এবং তার জন্য কিন্তু আমি কাদেরকে সিলেক্ট করছি, উঁচু মানের কিছু শেফদেরকে। কেন করছি? আমি মনে করি যে ওদের মধ্যে যারা ভালো শেফ, মানে যারা রান্না করে, তাদের মধ্যে ভালো ভাবনাধারা রয়েছে, তাদের মধ্যে জাজমেন্টটা ভালো আছে। তো আমি ওই রকম করে আমি কিন্তু ওই বিশেষ ক্যাটাগরির মানুষকে সিলেক্ট করছি। আসলে এখানে কিন্তু আমি ওই শেফকে কেন করলাম, কারণ ওর রন্ধন প্রণালী নিয়ে কিন্তু আইডিয়া রয়েছে, তাই জন্য করলাম। ওকে, নাও এবারে তৃতীয় আসবো, কোটা স্যাম্পলিং। আসলে এখানে একটা কোটার মতো ভাগ করে নিতে হবে। এখানে গোটা বিশাল আকৃতির একটা পপুলেশনকে আমরা কিন্তু ছোট্ট ছোট্ট গ্রুপে ভাগ করে নেব, এবং সেখান থেকে প্রত্যেক গ্রুপ থেকে আমি মিট করব এবং কোটা অনুযায়ী তাদেরকে কিন্তু স্পেসিফিক্যালি সিলেক্ট করে তাদেরকে আমি কিন্তু গবেষণায় পাঠ করাবো। এখানে কিন্তু র্যান্ডমলি করছি না, কিন্তু কোটাতে, ওটা স্ট্র্যাটাতে আলাদা, কোটাতে আলাদা। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করুন একজন মার্কেট রিসার্চার, তিনি চাইছেন 100 মানুষের উপর গবেষণা করবেন। তো 100 মানুষকে সবাইকে করা সম্ভব নয়, তো সে কিন্তু 25 জনের কাছ থেকে কিন্তু এরকম কিন্তু রেসপন্স নিয়েছে। সে কী করেছে? কোটা করে নিয়েছে। 18 থেকে 25 বয়সের একটা কোটা, 26 থেকে 35, 36 থেকে 45 এবং 46 প্লাস। তো এই যে ভাগ করে নিল এবং এদেরকেই শুধু আলোচনা জিজ্ঞাসা করেছে, তাদেরকে স্যাম্পল মানে কালেক্ট করে তাদেরকে নিয়ে ইন্টারভিউ করেছে। তো এখানে রিসার্চার কিন্তু ওই ভেতরের যারা সেখানে প্রেজেন্ট ছিল তাদেরকে কিন্তু সবাইকে ইন্টারভিউ করিয়েছে। বোঝা গেছে? এবারে আসবো 4 নম্বরে, অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং। তো এটাকে অনেকে কনভিনিয়েন্স স্যাম্পলিংও বলে থাকে। মানে এই যে, মানে কি বলবো, আমার এটা সহজ সাধ্য তাই নিয়ে নিচ্ছে। এটা একটু আলাদা। বলছে যে সিলেক্টিং এ স্যাম্পল বেসড অন who happens to be available at the time of sampling। আসলে এটা একটু আলাদা কেন বললাম? এখানে আমার ইজি নিয়ে নয়, আমার সেই মুহূর্তে আমি যখন গবেষণা করছি, আমার যেটা প্রয়োজন, আমার সামনে যাদেরকে মোটামুটি পেয়েছি তাদেরকে নিয়ে করে নিয়েছি। বোঝা গেছে? তো এখানে আমি উদাহরণস্বরূপ বলতে পারি, একজন ব্যক্তি যিনি সার্ভে করছেন, তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করছেন র্যান্ডমলি, ওকে, এবং যারা রাস্তায় দেখা পাওয়া যাচ্ছে তাদেরকে নিয়েই তাদের ওপিনিয়ন, তারা কি ভাবছে, এবং তাদেরকে নিয়েই আমি কিন্তু একটা গবেষণা করে ফেলেছি। ওটাই হচ্ছে অ্যাক্সিডেন্টাল। তো আসলে এখানে অনেকটাই ডিপেন্ড করছে চান্স অ্যান্ড কোইন্সিডেন্সের উপর, অর্থাৎ যাদের সাথে দেখা হবে তাদের সাথেই করা হচ্ছে। এটা কিন্তু প্রি প্ল্যান্ড নয়, ওকে, এটা কিন্তু সম্পূর্ণ একটা আনপ্ল্যান্ড একটা রিসার্চ। তাই জন্য এখানে র্যান্ডমলি হচ্ছে না, কিন্তু আনপ্ল্যান্ড ওয়েতে হচ্ছে। তাই সামনে যাকে পাচ্ছে তাকে নিয়ে করে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং। ওয়েস্ট আরেকটা 5 নম্বর যেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, স্নোবল স্যাম্পলিং। এটা কি? এটা হচ্ছে একটা মেথড যেখানে একটা বিশাল অঙ্কের আমাদের কিন্তু সংখ্যার ডেটা রয়েছে। সেখান থেকে আমি কি করব? ফিউচার সাবজেক্ট হিসাবে আমি বেছে নেব, কিন্তু বাছার সময় আমি কিন্তু জাস্ট নির্দিষ্ট সংখ্যক বাছবো। আমি একটু ক্লিয়ার করি না, যদি এখানে একজন গবেষক সে একটা রিয়ার হবি বা রিয়ার একটা কিছু কোয়ালিটিজ খুঁজে বার করার চেষ্টা করছে, সে কিন্তু ইন্টারভিউ নিচ্ছে ওই সমস্ত উৎসাহী মানুষদের। ওকে, এখানে রিসার্চার কিন্তু একটা স্নোবল ক্রিয়েট করছে। সে কিন্তু বেছে নিচ্ছে, ভেবে নিচ্ছে যে, মনে করছে যে এইটাই হচ্ছে রিয়ার হবে, তারই একটা ভাবনা থেকে, অর্থাৎ এই হবিগুলো থাকলেই হবে। ওকে, তো স্নোবল স্যাম্পলিংটা কিন্তু ভেরি ভেরি হার্ড টু ফাইন্ড, কারণ ওই স্নোবলটা ক্রিয়েট করা মানে একটা ছোট্ট একটা ভাবনা থেকে একটা বিস্তৃত ভাবনায় পরিণত হওয়া। অর্থাৎ আপনি যেটাকে বিশেষ হবি, রিয়ার হবি ধরুন, বা রিয়ার স্পিসিস খুঁজছেন, তো এটা কিন্তু মানে খুঁজে পাওয়াটা, যদি একবার খুঁজে বার করতে পারেন তাহলে হয়তো ওটাকে বড় করে বা বিশেষ করে পাওয়া যেতে পারে, বাট ওটা কিন্তু খুবই হার্ড টু অ্যাচিভ, কারণ যেহেতু রিয়ার, এটা ইউনিক, এটা। ওকে, সো এই ছিল আমাদের আজকের আলোচনা। ওকে, স্যাম্পলিং থেকে আশা করি বোঝা গেছে। যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভালো লাগলেও অবশ্যই জানিও, তাহলে মোটিভেটেড ফিল হবে আরও বেশি ভিডিও করতে। থ্যাংক ইউ।